কি ভয়ঙ্কর রাত! বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টির সঙ্গে আকাশ পাতাল কাঁপিয়ে মেঘ গর্জে উঠছে। কাঠের বেড়ার ঘর একটা মচমচ করে নড়ছে বারবার। কোণার দিকে আগুনের কুণ্ড জ্বলছে। সেই আগুন ঘিরে বসে আছে মঙ্গা সর্দার, তার বউ, তাদের একদল ছেলে মেয়ে আর নীলু, তপু, বুবু। নমস্কার শ্রোতাগণ, শুরু করছি আজকের গল্প। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের কিশোর রহস্য সম্ভার হতে তিতি ও বাজপাখি পর্ব 6। বুড়োমঙ্গা এই এলাকার আদিবাসীদের মোড়ল। সে বিকেলে গুরুডির বাজারে মধু বেচতে গিয়েছিল। ফেরার সময় সন্ধেবেলা ঝড়ের মুখে পড়ে যায়। ভাগ্যিস ওর বউ বুদ্ধি করে একটি লণ্ঠন নিতে বলেছিল সঙ্গে, ফিরতে রাত হবার কথা কি না। আর জঙ্গলের পথে রাত বিরেতে আলো একটা চাই। সর্দারনি বলেছে সর্দারের সঙ্গে আলোটা না থাকলে নীলুরা বেঘোরে মারা পড়ত। সর্দারনি ওদের ভুট্টার আটার মোটা মোটা রুটি আর মধু খাইয়েছে জোর করে। খেতে মন্দ লাগেনি, খিদেও পেয়েছিল প্রচুর। সর্দার নীলুর বাঁ পায়ের গোড়ালি পরখ করে একটা ওষুধ মালিশ করে দিয়েছে। ওদিকে ঝড় বৃষ্টি বাজ পড়া সমানে চলছে। আগুনের তাপে আরাম লাগছিল। এতক্ষণে ঘুমে চোখ জড়িয়ে আসছিল তিনজনের। সেটা ঠাউর করে সর্দারনি একরাশ শুকনো পাতা বিছিয়ে তার ওপর একটা তালাই পেতে দিল। তারপর শুয়ে পড়তে বলল। নীলুরা শুলে বুড়ি একটা খসখসে কম্বল চাপিয়ে দিল গায়ে। তপু ফিসফিস করে বলল, ছ্যা, কি বিদঘুটে গন্ধ। বুবু ধমক দিয়ে বলল, এই পেলি জঙ্গলের মধ্যিখানে, তোর কর্তা বাবার ভাগ্যি, চুপ করে শুয়ে থাক। একটু আগে সর্দার সর্দারনি গপ্প করছিল। পাহাড়ের ওপরে ধস না নামে। এমন ঝড় বৃষ্টিতেই তো পাহাড় মুল্লুকে ধস নেমে কত গ্রাম চাপা পড়ে যায়, কত মানুষ আর জন্তু জানোয়ার মারা পড়ে। সেবারকার ধসে গ্রামের প্রায় অর্ধেক লোক মারা পড়েছিল। মঙ্গা বুড়ো দুটো ছাগল, একটা গরু আর এক পাল মুরগি পাথর আর মাটির তলায় চাপা পড়েছিল। সেই বিরাট ধসের তলা থেকে কিছু বের করা অসম্ভব। নীলুর বুক কাঁপছে, তাই ঘুম আসছে না। বারবার কথাটা মাথায় ভেসে আসছে। তপু আর বুবু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। নীলু যতবার তিতির কথা ভাবতে যাচ্ছে বাজ পড়ছে, মাটি কাঁপছে, আর ধস নামার ভয়টা তাকে নাড়া দিচ্ছে। সে কাত হয়ে দেখল মঙ্গা সর্দাররা সবাই কুণ্ডটার চারিদিক ঘিরে শুয়ে পড়ল। প্রত্যেকের মাথা আগুনের দিকে। ভারী অদ্ভুত শোয়াতো। চুল পুড়ে যাবে না তাপে? তারপর কখন নীলু ঘুমিয়ে পড়েছে। স্বপ্নে তিতিকে দেখল। নীলু আকাশে ডিগবাজি দিচ্ছে। নীলু ডাকল, তিতি, খুব হয়েছে, ফিরে আয় বলছি। ভবশঙ্কর বাজপাখি হয়ে গেল হঠাৎ। নীলু বন্দুক ছুড়ল। গুডুম গুম। আর নকুল মল্লিকদের ভুলো হয়ে তেড়ে আসছে। তার পিঠে হুলোটা বসে আছে। হুলোটা হঠাৎ ভয়ঙ্কর হয়ে গেল। বলল, এই যে নীলু, তোমার তিতি কই? নীলু ডাকল, তিতি, তুই কোথায়? ভবশঙ্কর বলল, হালুম। ওরে বাবা, ভবশঙ্কর না বাঘ? নীলু ভয় পেয়ে পালাচ্ছে আর পালাচ্ছে। কি গভীর বন, কি উঁচু পাহাড়, দৌড়নো যাচ্ছে না কেন? দাদু, দাদু, বাঁচাও। নীলু ফুঁপিয়ে কেঁদে উঠল। মঙ্গা ডাকছিল, খোকাবাবু,
খোকাবাবু, ওঠো, ওঠো। নীলু তাকালো। ভোর হয়েছে, ঝড় বৃষ্টি আর নেই। খোলা দরজার বাইরে ধূসর হয়ে আছে গাছপালা। ঝড়ে কত ডাল ভেঙে গেছে। শীত করছে খুব। পাহাড়ের দেশের প্রায় 12 মাস কম বেশি শীত থাকে নাকি। নীলু উঠে পড়ল। মনটা খারাপ হয়ে গেল। তপু ও বুবু কম্বলের তলায় কুঁকড়ে ঘুমোচ্ছে। মঙ্গা বুড়ো দরজার কাছে বসে কী সব লতা দিয়ে দড়ি তৈরি করছে। নীলু বাইরে গিয়ে দাঁড়ালো। কত উঁচুতে একটা পাহাড়ের গায়ে এই ঘরটা। সামনের দিকটা ঢালু হয়ে নেমে গেছে। ঘন জঙ্গল শুধু। এদিকে ওদিকে কত পাহাড় দাঁড়িয়ে রয়েছে। ডান দিকে নিচুতে সেই নদীটা দেখা যাচ্ছে। তারপর চমকে উঠল নীলু। বাঁদিকে তাকিয়েই চমক খেল। সেই ন্যাড়া পাহাড়ের মাথায় কেল্লা বাড়িটা। এত কাছে, একেবারে নাক বরাবর। উড়ে যাওয়ার ক্ষমতা থাকলে হয়তো 3 মিনিটও লাগবে না। কেল্লা বাড়ির সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে, যদিও এখনো কুয়াশা জড়িয়ে আছে বাড়ির গায়ে। নীলু নিষ্পলক চোখে তাকিয়ে রইল। আস্তে আস্তে লালচে রোদের ছটা পড়ল কেল্লা পাহাড়ের ওপর। কুয়াশা মুছে গেল। ওই তো পাথরের ধাপগুলো স্পষ্ট হয়ে উঠেছে এবার। ভাঙা ফটক, দেয়ালের ফাটলে গাছ গজিয়েছে। তারপর নীলু দেখতে পেল বাড়িটার ছাদে 2 লোক রয়েছে। এরা আবার কে? মামা ভাগ্নেই বটে। একজনের হাতে ছোট্ট কালো কি একটা জিনিস। বাইনোকুলার। ওতে চোখ রেখে সে আকাশে কিছু দেখছে। তারপর নীলু বুকের রক্ত ঝিলিক দিল যেন। লোকটা হাত তুলে নাড়া দিল। সঙ্গে সঙ্গে, হ্যাঁ, ওই তো তিতি। সাদা ডানা ঝটপট করে উড়ে গেল অনেকটা। তারপর ডিগবাজি দিল কয়েকবার। তারপর সোজা উড়ে চলল। সাদা ডানায় সকালের উজ্জ্বল রোদ। যেন ছোট্ট একটা পরী উড়ে চলেছে রূপকথার দেশে। নীলু দৌড়ল। পেছনে মঙ্গা চেঁচিয়ে উঠল, খোকাবাবু, খোকাবাবু। নীলু শুনতেও পেল না। পায়ে চলা পাথুরে পথ রাতের বৃষ্টিতে পিছল হয়ে আছে। বা পায়ের ব্যথাটাও আর টের পাচ্ছে না নীলু। অনেকটা নিচে খানিকটা সমতল জায়গা। সেখানে পৌঁছে একটু দাঁড়ালো সে। এই তো একটা কাঁচা রাস্তা। এই রাস্তা দিয়েই বুঝি মঙ্গল সিংয়ের জিপ তাদের কাল গুরুডি নিয়ে গিয়েছিল। রাস্তাটা এক লাফে পেরিয়ে ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে ছুটে চলল কেল্লা পাহাড়ের দিকে। যতটা কাছে ভেবেছিল অতটা কাছে নয় কিন্তু। পাহাড় দেখে দূরত্ব ঠিক করা কঠিন। জঙ্গল শেষ হয়ে গেল। এবার অজস্র ছোট বড় উঁচু নিচু পাথর পড়ে রয়েছে। তার ভেতর দিয়ে এগিয়ে কেল্লা পাহাড়ের ধাপের কাছে পৌঁছল নীলু। ধাপের পাশে একটা ভাঙা নদী রয়েছে, মন্দির রয়েছে। নীলু মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করে মনে মনে বলল, তিতিকে যেন ফিরে পাই। তারপর ধাপ বেয়ে উঠতে শুরু করল। উঠছে তো উঠছেই, ধাপ আর শেষ হয় না। নীলু হাঁপাচ্ছে। মাঝে মাঝে বসে জিরিয়ে নিচ্ছে, ফের উঠছে। এমনি করে যখন কেল্লার ফটকের কাছে পৌঁছল, তখন তার গায়ে এতটুকু জোর নেই। সে ধূপ করে বসে পড়ল সেখানেই। কিন্তু এভাবে বসে থাকলে ওদের চোখে পড়তে পারে। নীলু তাই উঠে দাঁড়ালো। তারপর ফটকে উঁকি মারল। বিরাট উঠোনের মতো চত্বরে দেখতে পেল, যে চত্বরের চারিদিকে সারবন্দি ঘর। তার মধ্যে ডান দিকের ঘরগুলো বেশ উঁচু। বারান্দায় মস্ত সব থাম।
নীলু পা টিপে টিপে চত্বর পেরিয়ে বারান্দায় যেই উঠেছে অমনি তার পাশ দিয়ে দুটো শেয়াল ছুটে পালিয়ে গেল। নীলু আঁতকে উঠে চোখ বুজেছিল। চোখ খুলে চত্বরে ছুটে পালানো শেয়াল দুটোকে দেখে ভয়টা কাটল। বারান্দায় সাপের খোলস পড়ে আছে কত জন্তু জানোয়ারের নাদি, কার্নিশে কত পাখির বাসাও রয়েছে। এমন একটা বিচ্ছিরি জায়গায় ভবশঙ্কররা ডেরা করেছে কেন? অনেক প্রশ্ন মাথায় আসছিল নীলুর। সে পা টিপে টিপে এগিয়ে প্রথম ঘরটার দরজায় গেল। দরজায় কোনো কপাট নেই, হয়তো একসময় ছিল, কবে কারা উড়িয়ে নিয়ে গেছে। দরজায় দাঁড়িয়ে উকি মারল নীলু। দুটো বিছানা পাতা রয়েছে মেঝেয়, একটা সুটকেসও রয়েছে, নকুলের কিট ব্যাগটাও আছে, ভবশঙ্করের কাপড়ের ঝোলাটাও রয়েছে মাথার কাছে, ফ্লাক্স, টিফিন ক্যারিয়ার, আরও কত জিনিস ছড়ানো রয়েছে। পেছনে কোথাও কথাবার্তার শব্দ শুনে নীলু তক্ষুনি ওপাশের একটা ঘরে ঢুকে পড়ল। ঘাপটি মেরে বসে রইল দরজার পাশে। মামা ভাগ্নে ছাদ থেকে নেমে আসছে কথা বলতে বলতে। ওপাশে কোথাও ছাদে ওঠার সিঁড়ি নিশ্চয়ই আছে। বারান্দায় ওদের পায়ের শব্দ হচ্ছিল। নীলু কান পাতল। ভবশঙ্কর বলল, তুই বাবা শিগগির 1 ফ্লাক্স চা নিয়ে আসবি, আর লালাকে বলে আসবি স্টোভ, কেরোসিন, চাল ডাল এসব যেন ঝটপট পাঠিয়ে দেয়। ততক্ষণে আমি দুটো পাখি শিকার করে আনি, তুই ফেরার আগেই শিকার হয়ে যাবে। নকুল খুশি হয়ে বলল, পিকনিক হবে মামা? পিকনিক? হ্যাঁ, রোজ দুবেলা পিকনিক। ওরা সামনের দিকটা এলে নীলু চমকে উঠল। ভবশঙ্করের পিঠে একটা বন্দুক রয়েছে, টোটার মালাও পড়েছে সে। কি ভয়ঙ্কর দেখাচ্ছে গুঁফো বদমাসটাকে। দুজনে ঘরে ঢুকে পড়ল। নীলু কাঠ হয়ে বসে রইল। পাশের ঘর থেকে ওদের কথাবার্তা ভেসে আসছে আবছা। নীলু বুঝল তিতিকে কথা মতো কাজে পাঠিয়েছে ভবশঙ্কর। কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। ছাদে ওরা বাঁশ বেঁধে তার মাথায় সাদা পতাকা টাঙিয়ে এসেছে। তিতি পতাকা দেখে নেমে আসবে। ফ্লাক্স নিয়ে নকুল বেরিয়ে গেল বোধহয়। তার একটু পরে ভবশঙ্করও বেরুলো। পায়ের শব্দ মিলিয়ে গেলে নীলু বেরোলো। সাবধানে চত্বর পেরিয়ে সেই ফাঁকে উকি মেরে দেখল ভবশঙ্কর নেমে যাচ্ছে। নকুলের পাত্তা নেই। নীলু ওদের ঘরে এসে ঢুকল। গোয়েন্দার মতো ওদের জিনিসপত্র হাতড়াতে থাকলো। সন্দেহজনক কিছু পেল না। নকুলের ব্যাগে খালি প্যান্ট, শার্ট এসব। ভবশঙ্করের ব্যাগেও তাই। সুটকেসে তালা আটকানো, কিছুতেই খোলা গেল না। কিন্তু সুটকেসটা এত ভারী কেন? কি আছে ওতে? এবার নীলু ছাদে ওঠার সিঁড়ি খুঁজে বেরোতে শুরু করলো। বারান্দা যেখানে ঘুরেছে সেখানেই সিঁড়ি। সিঁড়ি বেয়ে নীলু ছাদে উঠল। ছাদের কিনারা ঘিরে উঁচু পাথরের পাঁচিল রয়েছে, তার গলা অবধি উঁচু। পাঁচিলটায় অজস্র ফোকর। এই ফোকর দিয়ে বুঝি কেল্লার সৈনিকেরা বন্দুক ছুটত শত্রুর ওপর। পাঁচিলের কোণায় একটা লম্বা বাঁশ খাড়া রয়েছে, তার মাথায় সাদা এক টুকরো কাপড় টাঙিয়ে রেখেছে। এত উঁচুতে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। পতাকাটা পতপত করে কাঁপছে। নীলু বড় আশায় ভাবল, এখন যদি তিতি ফিরে আসে তাহলে কত সহজে তাকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে সে। নীলু সেই আশায় আকাশের দিকে তাকিয়ে রইল। নিচে দূরে একবার যেন বন্দুকের শব্দ হলো কোথাও। ভবশঙ্কর হয়তো
পাখি মারল গুলি ছুঁড়ে। ঝাঁকে ঝাঁকে পাখিরা উড়ে পালাচ্ছে। নীলু ফের আকাশে চোখ রাখল। তিতি ফিরছে না কেন? আচ্ছা, এমনও তো হতে পারে যার কাছে গেছে সে তিতিকে আটকে রাখল। তাহলে কি হবে? নীলু তো সেই জায়গাটা চেনে না। সে নাকি নেপালে। নেপাল এখান থেকে বেশি দূর নয়, কিন্তু জায়গাটার নাম না জানা থাকলে তিতিকে উদ্ধার করতে যাবে কিভাবে? তার চেয়ে ভালোই ফিরে আসুক। নীলু ওঁত পেতে রইল। আকাশ উজ্জ্বল নীল, মাথার ওপর একটু মেঘ নেই। উত্তর দিগন্তে সাদা মেঘের মতো বরফে ঢাকা কত পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। নীলু অজয়বাবুর কাছে শুনেছে হিমালয় ওখানেই। তিতিকে ফিরিয়ে নিয়ে গিয়ে দাদুর কাছে কত গল্প করবে নীলু। ক্লাসের বন্ধুদেরও গর্ব করে বলবে, আমি স্বচক্ষে হিমালয় দেখে এসেছি, জানিস? কিন্তু তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা করছে। তিতি ফিরছে না কেন? একসময় নীলুর তন্ময়তা কেটে গেল। দূরের আকাশে কালো একটা বিন্দু। বিন্দুটা ক্রমশ সাদা হচ্ছে। তারপর নীলু লাফিয়ে উঠল। ওই তো তিতি আসছে। নীল আকাশের পথে সাদা পায়রাটা এগিয়ে আসছে, আরও এগিয়ে আসছে। মাথার ওপর এসে তিতি চক্কর দিতে শুরু করলো। একটু পরে সে পতাকা লক্ষ্য করে নেমে এলো, পতাকার মাথায় বসলো। অমনি নীলু ডাকলো, তিতি, তিতি। তিতি তাকে দেখতে পেয়েছে। তিতির মুখে এক টুকরো ভাঁজ করা কাগজ। নীলু ফের ডাকলো, তিতি আয়। আমাকে চিনতে পারছিস না তিতি? তিতি, ভালো হবে না বলছি, নেমে আয়, আমি তোকে নিতে এসেছি। তিতির মুখ বন্ধ, তাই হয়তো বকবকম বলতে পারল না। উড়ে এসে নীলুর কাঁধে বসল। নীলু তাকে দু হাতে ধরে বুকের কাছে এনে বলল, তিতি, আমি তোকে নিতে এসেছি। নীলুর দু চোখে জল। সে পায়রাটাকে বুকে রেখে আস্তে ওর ঠোঁট থেকে ভাঁজ করা কাগজটা খুলে নিল। তারপর এক হাতে তিতিকে ধরে কাগজের ভাঁজটা খুলছে, অমনি পেছনে পায়ের শব্দ হলো। নীলু ঘুরে দাঁড়াবার সঙ্গে সঙ্গে কেউ তাকে দু হাতে জাপটে ধরল। নীলুর এক হাতে ছিল পায়রা, অন্য হাতে ছিল কাগজটা। সে যে ধরেছে সে নকুল। বড় বড় দাঁত বের করে বলল, তবে রে পুঁচকে শয়তান। আচমকা ওভাবে তাকে চেপে ধরাতে নীলু ভড়কে গিয়েছিল। সেই সুযোগে ভবশঙ্কর তিতিকে কেড়ে নিল তার হাত থেকে। কিন্তু কাগজটা নীলু চোখের পলকে মুঠোয় লুকিয়ে ফেলেছিল। এবার সে নকুলের পেটে প্রচণ্ড জোরে ঘুষি মারল। অমনি নকুল ছিটকে পড়ে গেল। তারপর চেঁচিয়ে উঠল, ও পিলেটা গুঁড়ো হয়ে গেছে রে বাবা। নীলু কার্নিশের পাঁচিলে ঝুঁকে ভাঁজ করা কাগজটা ফেলে দিল। ভবশঙ্কর চেঁচালো, নোকো নোকো, কাগজটা ফেলে দিল রে, দেখ দেখ কোথায় পড়লো, কুড়িয়ে নিয়ে আয়। নকুল পেট চেপে ধরে বলল, ও মামা, পিলেটা নেই। ভবশঙ্কর লাথি তুলে তেড়ে গেল। পিলেটা গেছে, এবার লিভারটা আমি গুঁড়ো করে দেবো হতভাগা। ওঠ বলছি, নিচে কোথায় কাগজটা পড়েছে খুঁজে আন। নীলু দাঁড়িয়েছিল কাঠপুতুল হয়ে। যেই ভবশঙ্কর হাত বাড়িয়ে তাকে ধরতে গেল, সে সিঁড়ির দিকে ছুটল। কিন্তু নকুল খপ করে তার ঠ্যাং টেনে ধরল। নীলু আছাড় খেল। নকুল এবার বাগে পেয়েছে নীলুকে। সে ঠাস করে চড় মারল নীলুর গালে। তখন নীলু তার হাতে কামড় লাগালো। নকুল চেঁচিয়ে উঠল, ও মামা মামা, কামড়ে দিল যে। ভবশঙ্কর খপ করে এক হাতে নীলুর জামার কলার ধরেছে, খামচে ধরে হিড়হিড় করে টানতে থাকলেন। নীলু তার হাতেও কামড় দিল,
কিন্তু নকুল তার দুটো হাত পেছন থেকে ধরে ফেলেছে। মামা ভাগ্নে নীলুকে টানতে টানতে নিচের বারান্দায় নিয়ে এলো। তিথি ভবশঙ্করের হাতের মুঠোয় ছটফট করছে। ভবশঙ্কর বলল, দড়ি বের কর নকো, ছোকরাটাকে আষ্টে পিষ্টে বেঁধে সাপের ঘরে ফেলে রেখে আয়। নকুল দড়ি বের করে বলল, সাপের ঘরে মামা? খুব ভালো হবে, খুব ভালো হবে। পাহাড়ি অজগরটা আজ কার মুখ দেখেছিল গো, কচি মাংস খেতে পাবে। শুনে নীলুর গায়ের রক্ত হিম হয়ে গেল। আপনারা শুনছিলেন আজকের গল্প লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের কিশোর রহস্য সম্ভার হতে তিথি ও বাজ পাখি পর্ব 6। আবার দেখা হবে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।